বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করার জন্য আমাদের আসলে করণীয় কী? শিক্ষার্থীরা সারা জীবন ইংরেজি পড়ার পরেও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে 90 থেকে 92% শিক্ষার্থী পাস মার্কটাও তুলতে পারে না এই ইংরেজিতে। তাহলে তুমিও কি আপকামিং পরীক্ষার্থী হিসাবে এই অংশেরই অংশ হতে যাচ্ছ? যদি না হতে চাও, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমার জন্য। আসলে যেভাবে পড়া উচিত আমরা এই প্রসেসটা একটু জানতে হবে। সারা জীবন টেন্স পড়ছি, সারা জীবন রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল, সিকোয়েন্স অফ টেন্স পড়ে আসছি, বাট পরীক্ষায় আসলে কেন জানি উত্তর করতে পারি না। এই সমস্যার সমাধান তুমি আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন প্রথমেই যে কয়েকটা কথা বলতে চাই, প্রথমেই তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এটার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মধ্য দিয়ে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার সিলেবাসটা বুঝতে হবে। আসলে তুমি যতটুকু পড়তেছো এটা আদৌ তোমার পরীক্ষার জন্য দরকার আছে কিনা, এই জিনিসটা যদি ভাই আইডেন্টিফাই করতে না পারো, তোমার কিন্তু প্রস্তুতি এলোমেলো হয়ে যাবে। এখন তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যেভাবে ইংরেজি পড়বা, ঢাকা ইউনিভার্সিটির জন্য একদম সেম সেভাবে না, রাজশাহীর জন্য সেম সেভাবে না। এই টপিক আইডেন্টিফাই করাটা কিন্তু প্রথম স্টেপ। তাহলে আমরা নাম্বার 1 স্টেপে যেটা করছি, ইউনিভার্সিটি ওয়াইজ টপিক আইডেন্টিফাই করতে হবে। ইউনিভার্সিটি ওয়াইজ তোমাকে টপিক আইডেন্টিফাই করতে হবে। কনসেপ্ট বোঝা, ভোকাবুলারিতে ইনরিচ হওয়া, যেটা আমরা খুব দ্রুতই প্রোগ্রাম লঞ্চ করতেছি। প্রত্যেক দিনের কার্যক্রমে আমরা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং দিয়ে দিব, তোমরা জাস্ট নোট করবা আর পড়ে ফেলবা ইনশাল্লাহ। এরপরে কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারা, প্র্যাকটিস করা, রিভিশন প্লাস মক টেস্ট। এখন প্রথম এই ওভারঅল গাইডলাইনের ক্ষেত্রে যে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, ইংরেজির আসলে কনসেপ্টগুলো কি। তোমার যদি গ্রামারের একদম ফাউন্ডেশন বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। ফাউন্ডেশনে আসলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও ভাই, ফাউন্ডেশনের জন্য তোমার এই জিনিসগুলো লাগবে। যেমন পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ কাকে বলে এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে পার্টস অফ স্পিচের ইউজ এবং আইডেন্টিফিকেশন এবং ইউজ। এখন পার্টস অফ স্পিচটা পরীক্ষায় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি বলে ভাই? নাউন কাকে বলে বলো দেখি, অ্যাডজেক্টিভ কাকে বলে বলো দেখি। এটা বলবে না, বলবে যে কোনো একটা, মনে করো সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সে ধরো 4টা ওয়ার্ড আছে, মনে করো আই লিভ ইন ঢাকা। এখন তোমাকে প্রশ্ন এভাবে করবে যে এখানে লিভ কোন পার্টস অফ স্পিচ, ইন কোন পার্টস অফ স্পিচ, ঢাকা কোন পার্টস অফ স্পিচ। সুতরাং তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেন কিভাবে আসে। এখানে কিন্তু তুমি লিভ ভার্ব না নাউন এটা কাকে বলে কোনোদিন জিজ্ঞেস করবে না, তোমার আসবে আইডেন্টিফিকেশন। এরপরে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা একদম তোমার গ্রামারের বেসিক, এটা তোমাকে আসলে জানতে হবে, এটা না জানার কোনো উপায় নাই। এরপরে কোর গ্রামার বলতে আমি একটা সেগমেন্ট এখানে আলাদা করছি, যেগুলো থেকে সব সময়ই প্রশ্ন এসে থাকে। টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, কন্ডিশনাল, ডিগ্রি, কম্প্যারিজন, ট্যাগ কোয়েশ্চেন, মডিফায়ার, প্যারালেলিজম, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ক্লোজ ফ্রেজ, সেন্টেন্স স্ট্রাকচার। এখন এই কোর কনসেপ্টগুলোর ক্ষেত্রে, যেগুলোকে আমরা কোর গ্রামার বলছি, এগুলোতে তোমার আসলে ইন ডেপথ নলেজ লাগবে। কি বলছি ভাইয়া? ইন ডেপথ নলেজ লাগবে। এখন ইন ডেপথ কেন বললাম? আমি তোমাকে একটা কথা ভাই ক্লিয়ার কাট বলে দিই, তোমার এটা তুমি আসলে ইংরেজি প্রস্তুতি কিভাবে নিবা এর ওভারঅল গাইডলাইন সেশন কিন্তু এটা। এখন ইন ডেপথ কেন? মনে করো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, এই প্যারাগ্রাফটাতে আসে 10 নাম্বার। এখন তোমার এই 10টা নাম্বারের প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে কিন্তু মিনিমাম 12 থেকে 14টা লাইন লিখতে হবে, 14টা সেন্টেন্স, 12 থেকে 14টা সেন্টেন্স লিখতে হবে। এখন তুমি যখন 12 থেকে 14টা সেন্টেন্স লিখবা, আমার কথাটা বোঝো, তোমার কি কি লাগবে দেখো। টেন্সের ব্যবহার যদি তুমি না জানো, তুমি কিন্তু ভুল করে আসবা, কারণ তোমার প্রত্যেকটা বাক্যই টেন্সের ব্যবহার লাগবে। সাবজেক্ট ভার্বের যে রিলেশন বা এগ্রিমেন্ট, যে সম্পর্ক, এটা তোমার জানতে হবে। ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করা শিখতে হবে। কোন শব্দের পূর্বে কোন আর্টিকেল বসবে সেটা জানতে হবে। কোন অবজেক্টের পূর্বে কোন প্রিপোজিশন বসবে সেটা জানতে হবে। ভয়েসের এটা তুমি অ্যাক্টিভ সেন্সে লিখছো না প্যাসিভ সেন্সে লিখছো সেটা জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে লাগবে, তুলনা করতে ডিগ্রি লাগবে। এরপরে দেখো, আমি যদি আরেকটু বলার চেষ্টা করি, ফ্রেজ বসাবা না ক্লোজ বসাবা। ক্লোজ হচ্ছে বাক্যাংশ, ক্লোজ শব্দটার মানে হচ্ছে বাক্যাংশ, এবং এই ক্লোজে ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। আর এই ফ্রেজ শব্দটা মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ শব্দটা মানে হচ্ছে শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, এই শব্দগুচ্ছে কি ফাইনাইট ভার্ব থাকবে না।
এরপরে আছে সেন্টেন্স স্ট্রাকচার। এখন তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা না বুঝো, যেমন আমি যদি তোমাকে একটু বলার চেষ্টা করি, ধরো আমি একটা বাক্য লিখলাম, রহিম গোজ টু স্কুল। রহিম স্কুলে যায়, একদম বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কিভাবে বসছে। এইখানে সাবজেক্ট হচ্ছে রহিম, গোজ হচ্ছে এখানকার ফাইনিট ভার্ব, এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সাবজেক্টের সাথে এস বাই এর যুক্ত করলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে কিন্তু সেটা সিঙ্গুলার হবে। এখন দেখো, এই রহিম যখন সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে এই ভার্বটাও তোমার কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। ওকে, এরপরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন স্কুল। এখন ফ্যাক্টরটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসছে। এখন তুমি যদি বাক্যটা এভাবে না লিখে তুমি যদি এটাকে উল্টায় লেখো যে স্কুল গোজ টু রহিম, দেখো দেখি ভাই সেন্টেন্সের স্ট্রাকচার কি ঠিক থাকলো? সুতরাং সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। সাবজেক্টের পরে ফাইনিট ভার্ব আসলো, এরপরে অবজেক্ট আসলো। এখন এই জাতীয় ক্ষেত্রে তোমার সেন্টেন্স স্ট্রাকচার না জানলে তুমি যে কোনো শব্দ আসলে ব্যবহার করতে পারবা না। আমরা বাংলায় একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন ওই গরু আকাশে ওড়ে নাকি পাখি আকাশে ওড়ে, সুতরাং এই সেন্টেন্স স্ট্রাকচার জানাটা কিন্তু তোমার খুবই জরুরি। এরপরে দেখো অ্যাডমিশন ফোকাসড গ্রামারের কথা বলছি, যেগুলা তোমার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কি হতে পারে? এরর ডিটেকশন, মানে দেখবা 3-4টা লাইনের, চিটাং ইউনিভার্সিটিতে এই কোশ্চেনগুলো খুবই আসে, 3-4টা লাইনের একটা সেন্টেন্স দেয়া আছে, কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারগুলো বেশি আসে, কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারগুলো বেশি আসে। এখন এখান থেকে দেখবা 4টা অপশন দেয়া আছে, ওই পুরো বাক্যটাতে 4টা শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। এই 4টা শব্দের মধ্যে কোনটা ভুল, যেটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার, ওটাই দেখাইতে হবে। ওকে, এরপরে সেন্টেন্স কারেকশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, খুবই মানে মেমোরাইজিং সেকশনে এটা খুবই কার্যকরী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স কমপ্লিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন, আইডেন্টিফাইং গ্রামেটিক্যাল এরর্স। এই কয়েকটা বিষয় তোমার আয়ত্ত করতে হবে অ্যাডমিশনের জন্য। এবং এখানে শুধু রুল মুখস্থ করা না, এর এক্সাম্পল, এক্সেপশন এবং এমসিকিউ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংরেজিতে ভালো করতে, তুমি মনে করো গ্রামার পড়লা 30 মিনিট, গ্রামার পড়লা 30 মিনিট, এই 30 মিনিট যে গ্রামার পড়ছো এটা তুমি প্রশ্নে ইমপ্লিমেন্ট করতে পারো কি না এটা দেখবে 1 ঘন্টা, 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস, তাহলে তুমি ভালো করবা। মানে তুমি শুধু গ্রামারই পড়ে গেলা, লাভ হবে না। ওই বাকি সময়টা তোমাকে কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এরপরে কোথায় ছিলাম? ভোকাবুলারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকদিন অন্তত 10টা ভোকাবুলারি শিখো। ভোকাবুলারি শেখার জন্য যে সেগমেন্টটা হতে পারে, এখানে মনে করো আমি একটা শব্দ লিখলাম স্টার্ট, এটার মানে হচ্ছে শুরু করা। এখন এরপরে যেভাবে শিখবা তুমি, তোমার যেটা কাজে লাগবে, এর 3টা সিনোনিম শিখো। 3টা সিনোনিম হতে পারে বিগিন, 3টা সিনোনিমের মধ্যে একটা হতে পারে কমেন্টস, আর একটা হতে পারে লঞ্চ। বিগিন, কমেন্টস অ্যান্ড লঞ্চ। এরপরে তুমি এর 3টে অ্যান্টোনিম শিখো, স্টপ, ফিনিশ, আরেকটা হতে পারে এন্ড। তাহলে আমি শব্দ শেখার কথা ছিল ভাই একটা, শব্দ শিখছি আমি 3, 3, 6 আর 7টা। তোমার যদি আরও ভালো করার ইচ্ছা থাকে ভাই, আমাকে যারা আটকাইতে না পারে, তাহলে কি করতে পারবা? সেক্ষেত্রে তুমি এই রুট যে শব্দটা আছে, এই রুট ওয়ার্ডটা, এটা যে পার্টস অফ স্পিচে আছে, মনে করো এটা নাউন আছে, তুমি এর অ্যাডজেক্টিভটা শিখে ফেলো, তুমি এর ভার্বটা শিখে ফেলো, তুমি এর অ্যাডভার্বটা শিখে ফেলো। ওকে, ফরমেশন, পার্টস অফ স্পিচের ফরমেশনটা শিখে ফেলো। এরপরে তুমি যেটা কাজে লাগতে পারে, তোমার খুবই কার্যকরী হবে, এই রুট শব্দটা দিয়ে একটা করে সেন্টেন্স মেকিং। এই রুট শব্দটা দিয়ে কি করবা? একটা করে সেন্টেন্স মেক করে ফেলবা। এখন এই সেন্টেন্স মেক করলে কি হবে? তোমার তোমার যে রিটেন সেগমেন্ট আছে না, এটার জন্য তোমাকে আর আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। এবং এই কার্যাবলীটা আমরা খুব দ্রুতই শুরু করছি রিফাত একাডেমি থেকে। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, এখন পর্যন্ত আমার পরিচয়টাই দেই নাই। আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিগত 5-6 বছর থেকে অ্যাডমিশন শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। খুব দ্রুতই তোমাদের নিয়েও আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। এখন ফ্যাক্টরটা হচ্ছে, দেখো এই সেন্টেন্স মেকিং করলে তোমার যে কাজটা হবে রিটেন সেগমেন্টের জন্য, ঢাবি ভর্তি পরীক্ষায় 5 মার্কের
ঢাবি ভর্তি পরীক্ষায় 5 নম্বর আসে সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ আসে 5 নম্বর। এই 5 আর 10 15 তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো কনফিউজিং ওয়ার্ডস যেমন হতে পারে, দেখো এই এফেক্ট নাকি ইফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এফেক্ট আর ইফেক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এই এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন। এটা তোমাকে জানতে হবে। ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, অ্যাকসেপ্ট নাকি এক্সেপ্ট, কমপ্লিমেন্ট নাকি কমপ্লিমেন্ট, বানান জানতে হবে। কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন হবেই, কারেক্ট স্পেলিং থেকে তোমার প্রশ্ন হবেই সব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ওকে, প্রিন্সিপাল নাকি প্রিন্সিপল, এই প্রিন্সিপাল মানে অধ্যক্ষ আর প্রিন্সিপল মানে কিন্তু নীতি। দেয়ার হ্যাভ এ বিগ ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপল। এম আই ক্লিয়ার? ওকে, এরপরে দেখো ওয়ার্ড ফরমেশন, প্রিফিক্স সাফিক্স আর হচ্ছে রুট ওয়ার্ড। ওকে, এরপরে দেখো কন্টেক্সচুয়াল ভোকাবুলারি মানে মাস্ট বি রিডেড। এটা হবে তোমার যে টেক্সট বুকটা এইচএসসিতে ছিল, তোমার যে এইচএসসি টেক্সট বুকের প্রত্যেকটা শব্দ যেন তোমার জানা থাকে মিনিং সহ। ওকে, তুমি যে 10-15টা যে চ্যাপ্টার পড়ছো এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার বইয়ে, এখানকার প্রত্যেকটা শব্দের অর্থ তোমার জানা জরুরি এবং এগুলা নোট করে করে পড়বা। প্রত্যেক দিন 10-20টা করে নোট করলে হয়ে যাবে। ওই যেমন আমি যেটা বললাম, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, এক্সাম্পল হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তুমি সলভ করে ফেলতে পারো। এই ফরম্যাটটা রাখবা। রিডিং কম্প্রিহেনশন গুচ্ছতে আসে, কম্প্রিহেনশন থেকে জিএসটি কোশ্চেন করে, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন করে এবং অন্যান্য অনেক ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে। এখন সেক্ষেত্রে তোমার মেইন আইডিয়া, টাইটেল, অথর্স পারপস, টোন আর ইনফারেন্স, এই কয়েকটা সেগমেন্ট থেকে বেশি প্রশ্ন হয়। মনে করো যে কোনো একটা যদি প্যাসেজ আসে কম্প্রিহেনশনের ক্ষেত্রে, দেখবে এভাবে কোশ্চেন হয় যে এই প্যাসেজটা পরে তুমি কি বুঝলা, এটা টাইটেল কি হতে পারে, এভাবে এমসিকিউগুলো চলে আসে 5টা। এই জিনিসটার ক্ষেত্রে ভোকাবুলারি ইন কনটেক্সট, অর্থাৎ মনে করো আমি রুট শব্দটা আমার ওই প্যাসেজে আছে, কোশ্চেনটা এভাবে করতে পারে এই রুট শব্দটা দ্বারা ওই বাক্যে কি বুঝিয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি জানা জরুরি, ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি জানা জরুরি। তাতে করে কি হবে, ইংলিশ টু ইংলিশ কেন, তুমি যখন যে জিনিসটা করতেছো, দেখো তোমার যে শব্দটা বাংলায় আছে এই বাংলার মিনিংটা কিন্তু পরীক্ষায় চাবে না, পরীক্ষায় চাবে ইংলিশ টু ইংলিশ। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম শেখা লাগবে। ট্রু ফলস আসতে পারে, স্পেসিফিক কোনো ইনফরমেশন, অর্থাৎ মনে করো ওই ব্যক্তির বর্ন ডেট আছে, জন্ম ডেট আছে, এটা চাইতে পারে। প্রোনাউন রেফারেন্স, লজিক্যাল কনক্লুশন। এরপরে কম্প্রিহেনশনের জন্য এটা লাগবে। রিডিং স্কিল বাড়াতে তুমি আসলে যে কাজটা করবা, রিডিং স্কিল বাড়াতে তুমি আসলে যে কাজটা করবা একটু যদি বলার চেষ্টা করি, দেখো যেমন স্কিমিং, স্ক্যানিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্সারিং, অর্থাৎ তোমাকে আসলে স্ক্যান করা শিখতে হবে, বোঝা শিখতে হবে এবং অ্যান্সার করা শিখতে হবে। এখানে শুধু প্যাসেজ সলভ নয়, কিভাবে প্যাসেজ দ্রুত পরে অ্যান্সার করতে হয় সেটা শেখানো দরকার। এবং সেজন্যে আমি আমার শিক্ষার্থীদের যে কয়েকটা কথা বলে থাকি সব সময়ের জন্য, তুমি মনে করো যে কোনো একটা প্যাসেজ আসছে, কথাটা বোঝো একটু আমার, যে কোনো একটা প্যাসেজ আসছে, এই প্যাসেজটা থেকে তোমার 5টা কোয়েশ্চেন উত্তর করতে হবে, 5টা কোয়েশ্চেন উত্তর করতে হবে। এখন ধরো তোমার এই প্যাসেজটা মনে করো 12 লাইন 10 লাইন, ধরলাম আমি 12টা বাক্য আছে। এখন এই 12টা বাক্য পড়ার পূর্বে তোমার কিন্তু উত্তর আছে 5টা বাক্যে, তোমার 5টা বাক্যে উত্তর আছে, 5টা বাক্যেই উত্তর আছে। এখন 5টা বাক্যে যখন উত্তর থাকবে, তোমার তো আগে 12টা লাইন পড়ার দরকার নেই। সেক্ষেত্রে তুমি কি করবা, এক নজর, সেক্ষেত্রে যে কাজটা করবা, কোয়েশ্চেন 5টা এক নজর দেখে নিবে আগে, কোয়েশ্চেন 5টা এক নজর দেখবা। এখন কোয়েশ্চেন 5টা যখন তুমি এক নজর দেখে ফেলবা, তোমার ক্ষেত্রে যে বিষয়টা হবে, তুমি কোয়েশ্চেন যখন একবার দেখে ফেলবা, যখন প্যাসেজ পড়তে যাবা তোমার কিন্তু মাথায় হিট করবে এটা কোয়েশ্চেনে আছে। যখন এরকম একটা লাইন পেয়ে যাবা, ওই লাইনটাকে একটু হালকা করে, ওই লাইনটাকে হালকা করে দাগায় রাখবা। এভাবে দেখবা তোমার প্যাসেজের উত্তর করতে সময় কম লাগবে। এবং 5টা লাইন যখন তুমি দাগায় ফেললা, তোমার কিন্তু মনে করো 12টা লাইনের মধ্যে 5টা লাইন গেলে তোমার 60টা লাইন আর পড়তে হচ্ছে না, 60টা লাইন তুমি কি স্কিপ করে ফেললা, স্ক্যান করে ফেললা। এম আই ক্লিয়ার? এরপরে আমরা আসি সেন্টেন্স এবং রিডিং স্কিলে। এখানে বিশ্ববিদ্যালয় ভেদে কিন্তু রিটেনের ডিফারেন্স হতে পারে। এক্ষেত্রে তোমাকে রাইটিং যে কম্পিটেন্সি থাকতে হবে, যেমন সেন্টেন্স ফরমেশন শিখতে হবে, কারেকশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, কমপ্লিটিং সেন্টেন্স, প্যারাগ্রাফ, সামারি, প্রেসাইজ এবং শর্ট রিটেন অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটির রিটেনে মোস্ট অফ দ্য টাইম ফ্রম দ্য ভ্যারি বিগিনিং অফ দ্য সিলেকশন প্যানেল, এক্ষেত্রে তোমার রিটেনে যে কয়েকটা টাইম আসে, টার্ম আসে, সেটা হচ্ছে
প্যারাগ্রাফ একটা আসে কনফার্ম। এক্ষেত্রে সেন্টেন্স মেকিং আমরা দেখি 5টা, তাহলে 10 আর 5 15 এখানে শেষ। বাকি যে 5 নম্বর আছে এক্ষেত্রে কখনো সামারি আসছে, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, বুঝতে পারছো? কিন্তু এই 15 কনফার্ম। এবং এই ক্ষেত্রে বাংলা ইংলিশ ট্রান্সলেট করতে বলতে পারে, অনেক সময় ট্রান্সলেশন চলে আসতে পারে। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অবশ্যই তোমাকে একটু জানতে হবে। এবং তোমরা যখন শিক্ষার্থী হিসাবে শিখবা, পরীক্ষা দিবা, প্রস্তুতি নেওয়া শুরু করবা, প্রথম যে কাজটা করবা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ। এক্ষেত্রে তোমার একটা আইডিয়া ক্লিয়ার হবে যে আমি আসলে যা পড়তেছি এটা কি পরীক্ষার জন্য কাজে লাগে না লাগবে না। যখন তুমি অনেকটা বুঝতে পারবা যে এগুলো পরীক্ষায় আসে, তখন তোমার জন্য পড়া, অ্যান্সার করা দুটাই ইজি হবে, প্রিপারেশন শুরু করাটাও ইজি হবে। এখন ইউনিভার্সিটি ওয়াইজ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্ন সলভ করলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে আইডিয়া পাবা না। এক্ষেত্রে কি করবা, 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত সর্বপ্রথম এই কাজটা করবা। 20 থেকে 25 সাল পর্যন্ত কি করবা, বিগত সালের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেমন RU, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ঢাবি, GST, এরপরে হচ্ছে BUP এবং BCS এর কোয়েশ্চেন, GST, BUP এবং BCS এর কোয়েশ্চেন সব বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 বছরের করে কোয়েশ্চেন পড়ে ফেলো। এক্ষেত্রে তোমার অবশ্যই কাজে লাগবে। ওকে, এবং প্রশ্নকে আসলে তোমাকে ট্যাগ করে রাখতে হবে। ট্যাগ করার ব্যাপারটা হচ্ছে, দেখবা ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি যদি বিগত 5-7 বছরের প্রশ্ন সলভ করো, দেখবা তুমি একটা টপিক সিলেক্ট করে ফেলতে পারতেছো যে আমার গ্রামারের জন্য 15টা আইটেম পড়লেই হচ্ছে। তাহলে এই তোমার যদি শুধু ঢাবি কেন্দ্রিক টার্গেট থাকে, তো তোমার তো ভাই 40টা আইটেম পড়ার দরকার নাই, বুঝতে পারছো? এরপরে এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করবা। যে কোনো কোয়েশ্চেন ব্যাংকে ব্যাখ্যা দেয়া থাকে, ব্যাখ্যাটা হচ্ছে এমন যে এটা কেন হইল, বাকি 3টা অপশন কেন হলো না, এই জিনিসটা থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। ওকে, এবং ইউনিভার্সিটি কমন যে কোয়েশ্চেনগুলো আসে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তোমার প্রস্তুতি যেভাবে তুমি শুরু করতে পারবা, প্রথমেই ইংলিশ ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে। মানে সকল বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো আসে এটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করবা। এবং এরপরে ভোকাবুলারি, কম্প্রিহেনশন, সেন্টেন্স স্কিল সবার জন্য। ঢাবির জন্য ঢাবির কোয়েশ্চেন ট্রেন্ড বুঝতে হবে, ইউনিট স্পেসিফিক প্যাটার্ন। এখন এই ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ক ইউনিটে, আর তুমি দিবা খ ইউনিটে। এই ক ইউনিটের ইংরেজি আর খ ইউনিটের ইংরেজি কিন্তু ভাই সেম না। কারণ এই মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য ইংরেজিটাই সবচেয়ে কঠিন সাবজেক্ট, বাট ক ইউনিটের জন্য কিন্তু ইংরেজি আবার এত কঠিন আসবে না, এটা বুঝতে হবে। এরপরে BUP, GST সেমভাবেই বলা আছে, এবং এটাতে এক্সাম স্ট্র্যাটেজি তোমার চ্যাপ্টারটা আসলে রাখতে হবে। প্র্যাকটিসের জন্য আসলে তুমি কি করতে হবে, শুধু পড়লে হবে না, প্র্যাকটিস লাগবেই। এখন প্র্যাকটিসের জন্য কনসেপ্ট প্র্যাকটিস করবা না কিভাবে প্র্যাকটিস করবা, আগে বেসিক কনসেপ্টটা জানতে হবে। কনসেপ্ট যখন তুমি জানবা, তো এই কনসেপ্ট জানার পরে তুমি MCQ চলে যাবা, যেগুলো বিগত বছরে আসছে অথবা সম্ভাব্য আসার মতো ওই টপিক থেকে। এরপরে অ্যাডমিশন লেভেল কোয়েশ্চেন করবা, পাস্ট ইউনিভার্সিটি কোয়েশ্চেন যেটা বললাম, এবং এর সাথে আমি তোমাদেরকে একটা সাজেশন দেই, BCS কোয়েশ্চেনগুলা পড়ে ফেলবা, বুঝতে পারছো? তোমরা যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, মনে করো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইংরেজি কিন্তু খুবই একটা ভীতির নাম। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইংরেজি খুবই একটা ভীতির নাম, এবং এক্ষেত্রে ভালো করতে তোমার আসলে কোর কনসেপ্ট জানা, বেসিক জানা এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এক্ষেত্রে তোমার বেসিক কনসেপ্ট জানা যেমন জরুরি, এবং এক্ষেত্রে তোমার প্র্যাকটিস করাটাও অতটাই জরুরি। বেসিক কনসেপ্ট এবং প্র্যাকটিস দুইটারই সমন্বয় থাকতে হবে। এবং আমরা খুব দ্রুতই ভোকাবুলারি সেগমেন্ট, ইংরেজির যে দ্বিধান্বিত প্রশ্নগুলো আছে, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে কিন্তু তোমরা প্রপার ব্যাখ্যা পাও না, তাদের জন্য আমরা খুব দ্রুতই রিফাত একাডেমি থেকে কার্যক্রম নিয়ে আসতেছি। আমাদের সাথেই থাকো, এবং তোমাদের সজীব ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি, SSC, HSC অ্যাডমিশন যে কোনো সেগমেন্টের ইংরেজি অংশে টপনোস পারফরমেন্স করতে তোমার সাথে আমি থাকছি ইনশাল্লাহ। যে কোনো সমস্যা থাকলে কোয়েশ্চেন দিয়ে তুমি আমাদেরকে পাঠাও, আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারতেছো না, ভাইয়াকে পাঠাও, ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো কিছু তোমার পরবর্তীতে কি ভিডিও দরকার, কোন টপিকের উপর ভিডিও দরকার, নাকি কোয়েশ্চেন এক্সপ্লেনেশন দরকার, আমাদেরকে জানাও। নতুন প্রত্যয়ে আমাদের রিফাত একাডেমির কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আজকে তোমরা যারা
ওই ক্যামেরার ওপাশ থেকে আমার ভিডিও দেখতেছো, খুব দ্রুতই তোমার সাথে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো দেখা হয়েও যেতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।